অনেকের প্রশ্ন এটা যে ত্রিকোণমিতিক সূত্রগুলির সংখ্যা অনেক বেশি এবং এগুলো মনে রাখা যায় না, মনে রাখবো কিভাবে? তো আমি এখানে বলি যে সূত্রগুলি মনে রাখতে হলে এগুলো কিভাবে শিখছি আমরা তার উপর নির্ভর করে। আমরা কি ত্রিকোণমিতিক সূত্রগুলোর সংখ্যা অনেক বেশি ধারাবাহিকভাবে লিখে মুখস্থ করার চেষ্টা করছি, না ত্রিকোণমিতিক সূত্রগুলো বেসিক দুই একটা সূত্রের উপর নির্ভর করে সেই জায়গা থেকে আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো তৈরি করার চেষ্টা করতেছি, বুঝে বুঝে আত্মস্থ করার চেষ্টা করছি কিনা সেটার উপর নির্ভর করে। আর এর প্রয়োজনীয়তা অনুধাবন করে আমরা যদি সূত্রগুলো শিখি তাহলে মনে রাখা সম্ভব হবে। আর মনে রাখা সম্ভব আরো এভাবে বেশি যে আমরা যখন সূত্রগুলি দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করব সেখানে সূত্রের মনে রাখাটা সম্ভব হয়। তো এখন কথা বাড়াচ্ছি না, কারণ হচ্ছে আমি প্রত্যেকটি সূত্রের পাশে লিখব বা লিখতে চেষ্টা করব যে ওই সূত্রটি মূলত কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হবে। তাহলে তোমাদের সূত্রগুলি শিখতে বা সূত্রগুলি শিখার প্রয়োজনীয়তা অনুধাবনেও কিছুটা দিক তোমরা পাবা। এবং এই জন্য বলতেছি যে আজকের লেকচারটি খুব গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে আমি কি লিখে রাখছি, sin a plus b সমান sin a into cos b plus cos a into sin b। তার মানে a plus b গুণের sin অনুপাতের সূত্র এটি। আবার দেখো sin a minus b সমান sin a into cos b minus cos a into sin b। তো এখানে এই সূত্রগুলির প্রমাণ আছে, প্রমাণ করে এগুলো সূত্রগুলো লেখা হয়েছে। তো আজকে প্রমাণের দিকে আমি যাচ্ছি না, সূত্র হিসেবে মনে রাখতে হবে sin a plus b সমান sin a into cos b plus cos a into sin b। তো প্রথম সূত্র দিয়েই কিন্তু দ্বিতীয় সূত্র মনে রাখা যায়, কারণ প্রথম সূত্রে প্লাস, এখানেও প্লাস। সো দ্বিতীয় সূত্রে যখন মাইনাস, এখানেও মাইনাস। তো এই দুটি সূত্র মনে রাখতে হবে। আমরা এই দুইটি সূত্র থেকে কিভাবে অনেকগুলো সূত্র তৈরি করতে পারি সেটা আমাদের ইম্পর্টেন্ট বিষয়, এবং কোন সূত্র কিভাবে কাজে লাগাবো সেটা আরো গুরুত্বপূর্ণ। কারণ অনেকেরই প্রশ্ন এটা যে সূত্র তো শিখলাম, মুখস্থ তো করলাম, বাট যখন অঙ্ক বা কোনো গাণিতিক সমস্যা আসে সেই জায়গায় আমি বুঝতে পারি না যে সূত্রগুলোর ব্যবহার কিভাবে করব। এখানে দেখো 1 নম্বরে আমি যে সূত্রটি পাবো সেটা হলো, উপরের দেখো sin a plus b এবং sin a minus b যদি আমি যোগ করি তাহলে কি হবে? যদি যোগ করি তাহলে হবে sin a plus b plus sin a minus b সমান, একটু চিন্তা করে দেখো, আমি যখন সমীকরণ দুটি যোগ করছি তাহলে sin a plus b plus sin a minus b সমান, এই পাশে আমাদের দেখো cos a into sin b প্লাস এবং cos a into sin b এখানে মাইনাস, সো ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা পাবো sin a into cos b প্লাস sin a into cos b মানে হলো 2 sin a into cos b। তো এখানে সবচেয়ে বড় কথা হলো আমরা যখন sin a plus b এবং sin a minus b কে যোগ করি তাহলে ফলাফল হিসেবে কাকে পাই? 2 sin a into cos b কে পাই। এবং মনে রাখতে হবে sin এর সাথে হবে a গুণ আর cos এর সাথে হবে b গুণ, a গুণ এবং cos এর সাথে হবে b গুণ। তো একইভাবে আমরা যদি এখানে বিয়োগ করি, মানে হচ্ছে sin a plus b থেকে sin a minus b যদি বিয়োগ করি তাহলে সমীকরণের বিয়োগ অনুসারে আমাদের হবে sin a plus b minus sin a minus b সমান, দেখো বিয়োগ করলে কি হবে, এখানে একটা বিয়োগ চিহ্ন আসবে আর এখানে যোগ চিহ্ন আসবে, তার মানে হলো এই দুটি ক্যান্সেল হয়ে যাবে আর আমরা পাবো cos a into sin b, এটা প্লাস হয়ে যাবে, প্লাস cos a into sin b। তার মানে কি? তার মানে হচ্ছে 2 into cos a into sin b। তার মানে দেখো sin a plus b এবং sin a minus b কে যখন যোগ করেছি তখন হয়েছে 2 sin a into cos b,
সাইন এ প্লাস বি থেকে যখন সাইন এ মাইনাস বি বিয়োগ করেছি তখন আমরা পেয়েছি 2 cos a ইন্টু সাইন বি। তার মানে এবার cos এর সাথে কিন্তু এ অ্যাঙ্গেল, cos এর সাথে কিন্তু এ অ্যাঙ্গেল এবং সাইনের সাথে কিন্তু বি অ্যাঙ্গেল। আর আগে ছিল আমাদের সাইনের সাথে এ অ্যাঙ্গেল আর cos এর সাথে হলো বি অ্যাঙ্গেল। তো এখানে এ এবং বির পরিচয় একটু বলি। এ হবে গ্রেটার দেন বি যদি এমন হয় 2 cos 3x sin 5x সমান কি হবে? তার মানে দেখো আমি ডান পাশ থেকে বাম পাশে আসব, তার মানে এই সূত্রটি কোন সূত্রে পড়েছে এটা প্রথমে বুঝতে হবে। তো এখানে দেখো cos এর সাথে a আছে না সাইনের সাথে a আছে? নিশ্চয়ই সাইনের সাথে a, কারণ আমি বলছিলাম a গ্রেটার দেন b, অর্থাৎ যে কোণটি বড়, যে কোণের মানটি বড় সে হবে a। তো এখানে নিশ্চয়ই 3x হলো b আর 5x হলো a। তার মানে হচ্ছে এটাকে আমি এভাবে লিখতে পারি 2 sin a cos b। তাহলে দেখো আমি কি লিখব, 2 sin a ইন্টু cos b। যেহেতু সাইনের সাথে a, cos এর সাথে b, তাহলে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তার মানে আমরা এখান থেকে পাবো sin a প্লাস b মানে 5x প্লাস 3x, that is 8x, প্লাস sin a minus b, তার মানে 5x minus 3x, that is 2x। তার মানে দেখো আমরা এইটা থেকে মূলত এইটা পেয়েছি। তো এখন যেটা হচ্ছে আমরা ফর্মুলা বলতে হচ্ছে বা সূত্র বলতে হচ্ছে শুধু লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাব, বিষয়টা এমন নয়। রাইট হ্যান্ড সাইডের এক্সপ্রেশন থেকেও কিন্তু লেফট হ্যান্ড সাইডে আসতে হতে পারে। তো বুঝবো কিভাবে? এই যে বললাম যে এটা যে 2 sin a ইন্টু cos b, এটা প্রথমে বুঝতে হবে। তাহলে আমরা এই যে sin a প্লাস b এর কারণে আমি 8x পেয়েছি, প্লাস sin a মাইনাস b এর কারণে কিন্তু আমি sin 2x পেয়েছি। এভাবে আমরা বুঝতে চেষ্টা করব প্রত্যেকটি সূত্রের ছোট ছোট ব্যবহার। তবে স্পেসিফিক ভাবে আমি বলবই যে কোন সূত্রটি কোন অংশে ব্যবহৃত হবে বা কোন অঙ্কের সমাধানে ব্যবহৃত হবে যতটুকু সম্ভব। 3 নম্বরে কি সূত্রটি? 3 নম্বরে হচ্ছে আমি যদি এই b এর পরিবর্তে a লিখি তাহলে কি হবে দেখো, sin a প্লাস a, তার মানে কি sin 2a সমান, কেন sin 2a? এটা গেল কোথায়? কারণ আমি বলছি b এর পরিবর্তে a বসাবো, তার মানে sin a মাইনাস a, এই অংশটা 0 হয়ে যাবে, তো ডান পাশে কি হবে 2 sin a তো আছেই, তারপর লিখবো cos b এর পরিবর্তে আমি a বসাবো। তার মানে দেখো আমি আরেকটা সূত্র পেয়ে গেছি, সেটা হচ্ছে sin 2a সমান 2 sin a ইন্টু cos a। অর্থাৎ এমন হতে পারে sin 20 ডিগ্রি সমান কি? তো আমরা লিখতেই পারবো কিন্তু 2 sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি। এবার দেখো sin 2a সমান 2 sin a ইন্টু cos a। আমি এই সূত্রটি আবার লিখেছি, কারণ হচ্ছে আমি এখানে অন্য একটি সূত্র নিয়ে চিন্তা করতেছি। sin a ডিভাইডেড বাই cos a ইন্টু cos স্কয়ার a লেখা যায় কিনা বলো? হ্যাঁ লেখা যায়, কারণ আমি cos a দ্বারা ভাগ করেছি এবং cos a দ্বারা গুণ করেছি। তাহলে কি হবে দেখো, sin a বাই cos a মানে tan a হয়ে যাবে, আর 2 মানে 2 tan a ইন্টু cos স্কয়ার a মানে 1 ডিভাইডেড বাই sec স্কয়ার a। তাহলে দেখো আমি যদি উপরে লিখি 2 tan a
তাহলে sec স্কয়ার থিটা মানে আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে tan স্কয়ার a। তার মানে দেখো আমি কি পেয়েছি, sin 2a থেকে আমি পেয়েছি মূলত 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তো অনেক সময় এই ধরনের একটা ফাংশন থাকবে আমাদের এবং এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলবে, কিন্তু এই ধরনের ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন করা বা অন্তরীকরণ করা একটু টাফ। তাই এই ধরনের ফাংশন থেকে এই ধরনের ফাংশনে কনভার্ট করে মানে সূত্রটা লিখে ডিফারেন্সিয়েশন করলে এটাকে ডিফারেন্সিয়েশন করা খুবই সহজ। তো যাই হোক, আমরা 4 নাম্বার সূত্রটি পেলাম। 4 নাম্বার সূত্র হচ্ছে এটা, sin 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তো একবার চিন্তা করো যে এখানে আমরা সূত্র কিন্তু কোনোটিই মুখস্থ করতেছি না বা মুখস্থ করব না। আমরা যদি 1 কে একবার মুখস্থ করি, 2 কে মুখস্থ করি, 3 কে মুখস্থ করি, 4 কে মুখস্থ করি, তাহলে আমাদের কাছে মনে হবে 4টি সূত্র শিখতেছি, কিন্তু তা তো নয়। আমাদের তো বেসিক 2টি সূত্র মনে রেখে এই সূত্রগুলো তৈরি করা যায় যখন যেটা প্রয়োজন, শুধু প্রসেসটা মনে রাখতে হবে এবং ব্যবহার নিয়ে কথা তো বলবোই। আমরা 5 নাম্বার সূত্র নিয়ে চিন্তা করতেছি, সেটা হচ্ছে আমি যদি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b করি তাহলে ডান পাশে কি আসে আমার মনে আছে, sin a প্লাস b প্লাস sin a মাইনাস থেকে আমরা পাই মূলত 2 sin a ইন্টু cos b। তো এখন একটু খেয়াল করো, এই a প্লাস b যেহেতু একটি যৌগিক কোণ, সেটাকে আমরা কোণ c দ্বারা ডিনোট করব। আবার a মাইনাস b যেহেতু যৌগিক কোণ, তাহলে a মাইনাস b কে আমি d দ্বারা ডিনোট করব, মানে এটাকে c দ্বারা, এটাকে d দ্বারা। তাহলে নিশ্চয়ই যেহেতু a প্লাস b মানে হচ্ছে c আর a মাইনাস b মানে হচ্ছে d, তাহলে আমরা এর মান এবং b এর মান বের করতেই পারি। এটাকে যদি যোগ করি তাহলে আমরা পাবো 2a সমান c প্লাস d, দ্যাট ইজ a সমান পাবো c প্লাস d ডিভাইডেড বাই 2। আবার যদি আমি এই দুটি সমীকরণ বিয়োগ করতাম তাহলে আমি পেতাম b সমান c মাইনাস d বাই 2। তার মানে দেখো এই সূত্রটিতে আমি যদি a প্লাস b এর পরিবর্তে c এবং a মাইনাস b এর পরিবর্তে d বসাই তাহলে কি হয়, sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। 6 নম্বরে কি করব, তো এখানে নিশ্চয়ই মনে আছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b হলে আমরা কি লিখতাম, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b থেকে পেয়েছিলাম 2 cos a ইন্টু sin b। তো এখানে যদি আমি a প্লাস b এর পরিবর্তে c বসাই, a মাইনাস b এর পরিবর্তে d বসাই, তাহলে কি পাবো, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। এই সূত্রটির ব্যবহার হচ্ছে, তোমাদেরকে বলি যে আমাদের ক্যালকুলাসে মানে অন্তরীকরণে 9 এর বিতে মূল নিয়মে অন্তরীকরণের জন্য ব্যবহৃত হবে। যেমন আমি স্পেসিফিক করে বলি, এই সূত্রটি ব্যবহৃত হবে sin x sin 2x cosec x, এই ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মূল নিয়মে অন্তরীকরণের জন্য। আমি এখন কিছু বলতেছি না, কারণ আমরা
ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ পড়ার সময় অন্তরীকরণের নিয়ম নিয়ে বা কিভাবে অন্তরীকরণ করতে হয় তা আমি বুঝাবো। বাট এখন শুধু এটা বলতেছি যে এই সূত্রটি ব্যবহৃত হবে বিশেষ করে, বা অন্যান্য জায়গায় ব্যবহার তো অবশ্যই অনেক বেশি আছে। তো এখানে এই মুহূর্তে আমি এটা বলতেছি যে ক্যালকুলাসের সাইন এক্স, সাইন 2x, কজেক এক্স এই ধরনের ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মূল নিয়মে অন্তরীকরণের জন্য এই সূত্রটির প্রয়োজন হবে। এখানে সাইন a মাইনাস বি, সাইন a মাইনাস বি মানে হচ্ছে সাইন a ইন্টু কস বি মাইনাস কস a ইন্টু সাইন বি। তো এই সূত্রটি আমাদের tan x এর মূল নিয়মে অন্তরীকরণের জন্য ব্যবহৃত হবে। তাহলে দেখো, যখন ক্যালকুলাস পড়তে যাব তখন ট্রিগোনোমেট্রির প্রয়োজন আছে। এটা ক্যালকুলাস সাইন এক্স, সাইন 2x, কস এক্স বা কস 2x এগুলোর অন্তরীকরণ যখন আমরা করতে যাব, ক্যালকুলাসে অবশ্যই অন্তরীকরণ বা মূল নিয়মে অন্তরীকরণ খুব বেশি গুরুত্বপূর্ণ। সেটার জন্য যখন আমরা ত্রিকোণমিতির সূত্র পাবো, যদি না শিখে যাই তাহলে বুঝবো না এবং আমাদের নিশ্চয়ই তখন অন্তরীকরণ কঠিন মনে হবে। তার মানে দেখো, এই সূত্রটি শুধু ত্রিকোণমিতির অধ্যায়েই ব্যবহার না, বা এই সূত্রগুলির ক্যালকুলাসে এর ব্যবহার আরো বেশি। এই সূত্রটির ব্যবহার বলি, এই সূত্রটি, তো এই সূত্রটির ব্যবহার বলতে গিয়ে আমি প্রথমেই বলি আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের 7-এর সিতে এর ব্যবহার অনেক বেশি। বিশেষ করে 7-এর সি এর 4 নাম্বারের অঙ্কগুলো করতে এই সূত্রটি অনেক বেশি ব্যবহৃত হবে। তাছাড়া ফিজিক্সের বিভিন্ন জায়গায় তো ব্যবহৃত হবেই। তাহলে সূত্র আমরা কয়টা শিখলাম? আমরা যদি এভাবে গুনতে শুরু করি, 1, 2, পরে এই দুটিকে যোগ করে আরো একটি, 3টি, বিয়োগ করে আরেকটি, 4টি, তারপরে হচ্ছে বি এর পরিবর্তে এ বসিয়ে আরেকটি, 5টি, তারপরে হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, মানে এ প্লাস বি সমান সি এবং এ মাইনাস বি সমান ডি ধরে, এরপরে হচ্ছে আরো একটি, মানে প্রত্যেকটিকে যদি আমরা আলাদা আলাদাভাবে মুখস্থ করতে চাই তাহলে তখনই চলে আসে মুখস্থ বিদ্যা, বা আমরা মুখস্থ করছি। তাহলে মুখস্থ সূত্র দিয়ে যখন অঙ্কটা করা হয় তো সেটাও মুখস্থই করা হয়। তাহলে মুখস্থ সূত্র দিয়ে মুখস্থ অঙ্ক, সেটা বেশি দিন মনে থাকে না। তার মানে আমরা যদি এভাবে কিছুদিন এই দুটি মাত্র সূত্র থেকে, মানে সাইন এ প্লাস বি ও সাইন এ মাইনাস বি এই দুটি সূত্রের যোগ করে, বা এই দুটি সূত্রের মাধ্যমে সূত্রগুলি কিছুদিন পর্যন্ত তৈরি করি, তাহলে এই সূত্রগুলি অন্তত আমরা ভুলবো না। তো পরবর্তীতে আমি পড়াবো cos a প্লাস বি এবং cos a মাইনাস বি দিয়ে আমরা কতটি সূত্র তৈরি করতে পারি। তার মানে কি, আলটিমেটলি আমরা সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি দিয়ে যে সূত্রগুলি তৈরি করলাম বা মনে রাখলাম, তা তো মনে রাখবই বা প্র্যাকটিস করব। তাহলে cos এর সূত্রগুলিও তখন আমাদের এই সূত্রগুলির সাথে যোগ হয়ে আমরা মূলত আমাদের অজান্তেই অনেকগুলি ত্রিকোণমিতির সূত্র শিখে ফেলব, যেগুলো অন্য জায়গায় ব্যবহৃত হলে অথবা ত্রিকোণমিতির অধ্যায়ে ব্যবহৃত হলে আমরা অঙ্কগুলো বা গাণিতিক সমস্যাগুলো সহজেই বুঝতে পারবো। এখন দেখো, আমি বলছিলাম ইন্টিগ্রেশনে ত্রিকোণমিতির সূত্রের ব্যবহারটা কিভাবে হয়। যেমন ইন্টিগ্রেশন অফ 2 sin 8x cos 5x dx। সো এখানে আমি ইন্টিগ্রেশন নিয়ে কথা বলবো না, কারণ ইন্টিগ্রেশন নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। কিন্তু ইন্টিগ্রেশনের ভিতরে যে ত্রিকোণমিতির সূত্রটি ব্যবহৃত হয় সেটা শুধু আমি দেখাবো। তো এখানে শুধু এতটুকু বলে রাখি যে এই যে ফাংশনটি, ত্রিকোণমিতিক ফাংশনটি, এখানে দেখো sin 8x ইন্টু cos 5x। তার মানে দেখো, যখন সাইন ফাংশন এবং cos ফাংশন একসাথে ইন্টু অবস্থায় থাকে তখন তার ইন্টিগ্রেশন করা সম্ভব হয় না। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি বলছিলাম যে এইটাকে a বলতে হয়, তার মানে এখানে হলো 2 sin a, আর এই কোণটাকে বলতে হয় b,
তার মানে এটা হলো cos b। তাহলে 2 sin a ইন্টু cos b মানে কি, মানে হচ্ছে নিশ্চয়ই মনে আছে তোমাদের, সেটা হলো sin a প্লাস b। a প্লাস b মানে হলো 8x প্লাস 5x মানে হচ্ছে 13x প্লাস, অর্থাৎ sin a প্লাস b এবং sin a মাইনাস b সূত্র দুটিকে প্লাস করে আমরা পেয়েছিলাম এই সূত্রটি, sin a মাইনাস b। a মাইনাস b মানে হলো 8x মাইনাস 5x, তার মানে হচ্ছে 3x, আর এখানে dx তো আছেই। এটাকে এখন ইন্টিগ্রেশন করা সম্ভব, কারণ আমরা এখানে কিন্তু প্লাস, তাহলে সাইন ফাংশন এবং কস ফাংশন যখন আলাদা থাকবে, অথবা সাইন একটা ফাংশন সাইন আরেকটা ফাংশন যখন আলাদা থাকবে, মানে প্লাস থাকবে মাঝখানে, তখন তার ইন্টিগ্রেশন করা এবং ইন্টিগ্রেশন করে রেজাল্ট বের করা খুবই সহজ। এখানে ইন্টিগ্রেশন নিয়ে কথা বলবো না, জাস্ট খালি সূত্রের ব্যবহারটা নিয়ে কথা বললাম। মনে করো এটাকে ইন্টিগ্রেশন করতে বললো, তখন আমরা ইন্টিগ্রেশন করতেই পারবো না, কারণ এখানেও সাইন ফাংশন এবং কস ফাংশন ইনটু অবস্থায় আছে। তাহলে আমাদের নিশ্চয়ই মনে আছে যে এটা আসলে কোন সূত্র, বুঝবো কিভাবে? এখানে দেখো কজ এর সাথে এ আর সাইন এর সাথে বি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 cos a sin b, 2 cos a sin b। তাহলে এটা কি ছিল? এটা ছিল sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তার মানে আমরা এটাকে লিখতে পারবো sin a প্লাস b, তার মানে 3x 5x প্লাস 3x মানে হচ্ছে 8x মাইনাস sin a প্লাস b লিখে ফেলছি, মাইনাস দিয়ে লিখবো sin a মাইনাস b। a মাইনাস b মানে হচ্ছে 5x মাইনাস 3x, তার মানে sin 2x dx। সো এখন দেখো sin 8x মানে sin ফাংশন, sin 2x আর আরেকটি sin ফাংশন, এবং মাঝখানে মাইনাস ইনটু না, তার মানে এইটাকে ইন্টিগ্রেশন এবং এইটাকে ইন্টিগ্রেশন করে আমরা ফলাফলটা পেয়ে যাব, এবং খুব সহজ, যখন আমরা ইন্টিগ্রেশন পড়ব তখন বুঝতে পারবো। তার মানে দেখো ত্রিকোণমিতির হেল্প ছাড়া ক্যালকুলাসের ইন্টিগ্রেশন অথবা অন্তরীকরণ কোনোটাই সম্ভব না। আবার অসংখ্য লিমিটের সমস্যার সমাধান করব আমরা ত্রিকোণমিতিক সূত্রের ব্যবহারের মাধ্যমে। এখানে শেষ করছি আজকের ক্লাসটি, কারণ হচ্ছে আমি শুধু দুটি মাত্র সূত্র দিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি, সেটা হলো sin a প্লাস b ও sin a মাইনাস b। তার মানে আগামী দিন আমি যে ক্লাসটি করব সেটা হলো cos a প্লাস b আর cos a মাইনাস b। তাহলে sin a প্লাস b আর sin a মাইনাস b থেকে যে সূত্রগুলো আমরা পেয়েছি, মোটামুটি একটু ব্যবহারের কথা আমি বলবো, কারণ আরও অনেক বেশি ব্যবহার আছে। এগুলো আমরা বিভিন্ন টার্ম বা বিভিন্ন টপিক বা বিভিন্ন সাবজেক্ট পড়তে পড়তে শিখে নিব, বুঝে নিব। আর cos a প্লাস b আর cos a মাইনাস b থেকে যে সূত্রগুলি ব্যবহার করব বা শিখব বা জানবো, সেইগুলোর সাথে এইগুলো যখন যোগ করে ফেলবো, তাহলে টোটাল ত্রিকোণমিতির সূত্রগুলি চলে আসবে আমাদের মধ্যে, এবং সেটা মুখস্থ না, বরং এরকম রিয়েলাইজেশনের মাধ্যমে প্র্যাকটিসটা করতে হবে। ধন্যবাদ সবাইকে।